কাট্টেকাটের সেই উপাসনাতেই মূলত ফ্রেডিসকে নির্বাচিত করা হয়েছিল ভাইকিংসদের উচ্চ পুরোহিত হিসেবে, এবং জম ভাইকিংস ল্যান্ডের মানুষ তাদের প্রথম উচ্চ পুরোহিতটিকে স্বাগত জানিয়েছিল দুহাত ভরে। ফ্রেডিসও তার তরবারি উঁচিয়ে সবাইকে জানিয়েছিল এই স্থান সম্পূর্ণ নিরাপদ এবং এটাই এখন নতুন উপাসনা তাদের জন্য। তার কথাই ওডিনের উপাসক ভাইকিংসরা উল্লাসে ফেটে পড়ে, কিন্তু তারপর যা ঘটে সেটা ফ্রেডিসেরও প্রত্যাশা ছিল না। গুথরিদ ফ্রেডিসকে সবার জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ জানায়। তার বিশ্বাস ছিল যদি হারেক সবাইকে লুটতরাজের নেতৃত্ব দেয় তবে এই জম ভাইকিংস ল্যান্ডের ভাইকিংসরা অবশ্যই বিজয়ী হবে ভবিষ্যতে। তবে সেদিন গুথরিদ মন্দিরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। সে ফ্রেডিসকে বলে শুধুমাত্র যারা দেবতাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তারাই মন্দিরে প্রবেশ করতে পারে এবং মন্দিরটি অবশ্যই পবিত্র থাকতে হবে। তার এই কথায় কিছুটা দ্বিধায় পড়ে যায় ফ্রেডিস। তার মনে পড়ে আগের উপাসনায় এমন কোনো নিয়ম ছিল না, সেখানে যে কেউ মন্দিরে প্রবেশ করতে পারত। এই কথাগুলো শুনে ফ্রেডিসের মুখ মলিন হয়ে যায়, কারণ এটা সত্যি সেই উপাসনা নয় যেটাকে সে এর আগে দেখতে পেয়েছিল। এই জোমসবার্গে পেগান রানওয়ে লেবার ক্যাম্প নামে একটা জায়গা ছিল। যেসব ভাইকিং সমুদ্র পেরিয়ে পালিয়ে এসেছিল তারা এখানে আশ্রয় নিত এবং কঠোর শ্রম দিত। ফুটন্ত তেল দিয়ে কামানের গোলা তৈরি করত তারা। এজন্য তাদের কোনো পারিশ্রমিক দেয়া হতো না, শুধুমাত্র খাবার এবং আশ্রয় দেয়া হতো। এই প্রস্তুতি মূলত নেওয়া শুরু হয়েছিল আসন্ন হুমকি মোকাবেলা করার জন্য, মানে জোমসবার্গের উপরে কোনো আক্রমণ যদি কেউ করে তাহলে এই ভাইকিংসরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হারেকের বাহিনীকে শক্তিশালী করে তুলছিল। এই জমস ভাইকিংসদের নেতৃত্বে ছিল হারেক। তো একদিন অস্ত্রগুলো জাহাজে লোড করার পর হারেক তার অভিযানের প্রস্তুতি নেয়, কিন্তু সে যখন জানতে পারে ফ্রেডিস গর্ভবতী তখন সে এই সুখবরটা জনতার সামনে ঘোষণা করে, আর দেখা যায় এতে উল্লাসে ফেটে পড়ে সবাই। তবে রওনা হওয়ার আগে হারেক জোরন্দরকে রেখে যায় এখানে, যেন কোনো ঝামেলা না হয়। কিন্তু তার এই কথাটা ফ্রেডিসকে কিছুটা বিভ্রান্ত করে তোলে। ফ্রেডিস ভাবে সবাই তো এখানে ভাইকিংস, তাহলে সমস্যা হবে কেন? তবে ফ্রেডিস একই সাথে এটাও বুঝতে পারে এখানকার পরিস্থিতি ক্রমে অদ্ভুত হয়ে উঠছে তার কাছে। অন্যদিকে এক ভোজ সভায় লেইব মরিয়ম নামে এক নারীর সঙ্গে একদিন পরিচিত হয়। এই মরিয়ম ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন মহিলা। জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন তিনি নবগ্রহে এসেছিলেন মূলত আকাশ থেকে খসে পড়া আগুনের পাথর খুঁজতে। মরিয়ম এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইছেন সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আসলে তিনি উল্কাপিণ্ডের কথা বুঝিয়েছেন। তো তার কথা শুনে লেইব জানতে চায় সে কি সেটা পেয়েছে। মরিয়ম এবার হাসি মুখে জানায় হ্যাঁ পেয়েছে সে। এদিকে হ্যারল্ডও তার কাঙ্ক্ষিত পশম বাণিজ্য শুরু করে দিয়েছিল, কিন্তু শিপমেন্টের জন্য একটা জাহাজের প্রয়োজন ছিল তার। একদিন পোর্টে ঘোরাঘুরির সময় এক ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয় হ্যারল্ডের, যে আগে কোনো এক সময় কনস্টান্টিনোপলে গিয়েছিল। কিন্তু লোকটা তাকে জানায় পেচেনোগ্রা তার বাণিজ্য পথ এখন বন্ধ করে দিয়েছে। এ সময় সেই ক্যাপ্টেন হ্যারল্ডের সব কথাও শোনে এবং তাকে এবার সহযোগিতা করতে রাজি হয় সে ক্যাপ্টেন তাকে বলে তার দুটি কার্গো জাহাজ আছে। যদি হ্যারল্ড সত্যি কনস্টান্টিনোপলে পৌঁছাতে চায় তবে একটা জাহাজ সে হ্যারল্ডকে দিতে পারে। তার কথা শুনে হ্যারল্ড জিজ্ঞাসা করে কার্গোটা কি? ক্যাপ্টেন উত্তরে জানায় দাস। এই কথা শুনে হ্যারল্ডের মুখ থেকে হাসিটা যেন মুহূর্তের মধ্যেই মিলে যায়। কিন্তু তা সত্ত্বেও হ্যারল্ডের কাছে কোনো বিকল্প ছিল না, তাই সে যাত্রা শুরুর প্রস্তুতি নিতে শুরু করেছিল। আসলে নিজের অর্থনৈতিক সচ্ছলতা আনার জন্য এই রিস্ক তাকে নিতেই হতো। কিন্তু যাত্রা শুরুর আগে একদিন লেইব এবং হ্যারল্ডের মধ্যে ঝগড়া হয়। লেইব হ্যারল্ডের রাজা হওয়ার স্বপ্নকে সেদিন ব্যঙ্গ করেছিল। হ্যারল্ডের টাকা জমানোর প্রতি প্রচণ্ড ঝোঁক এবং তার একাগ্রতা দেখে লেইব এটাই ভাবছিল এভাবে সে কতদিনে তার সেনাবাহিনী প্রস্তুত করবে এবং কাট্টেকাটে আক্রমণ করবে। যা হোক, সেই রাতে নেশার ঘোরে তীব্র তুষারপাতের মধ্যে লেইব তার প্রিয় লিভকে দেখতে পায়। লিভ তাকে সে সময় বারবার ভালহাল্লায় ডাকছিল, কিন্তু এর মধ্যেই হঠাৎ সে জ্ঞান হারায়। তারপর যখন তার হুঁশ ফেরে তখন সে দেখতে পায় একটা অচেনা জায়গায় রয়েছে সে। আসলে মারিয়াম তাকে সেই অবস্থায় উদ্ধার করে তার ঘরে নিয়ে এসেছিল। জ্ঞান ফিরে আসার পর মারিয়াম লেইবকে জানায় তার পোশাক এবং সবকিছু আগুনের পাশে রাখা রয়েছে। মারিয়ামের প্রতি লেইবের বেশ কৌতূহল তৈরি হয়েছিল অনেক আগে থেকেই, আর এখন যেটা হলো তাতে এই মহিলার প্রতি লেইবের আগ্রহটা আরো বেড়ে গিয়েছিল। নাবিক হিসেবে লেইব ছিল সবসময় কৌতূহলী, তাই সে মরিয়মের কাছ থেকে শিখতে চাইছিল ভ্রমণের জ্ঞান সম্পর্কে। সে ভাবছিল হ্যারল্ডকে নিয়ে মরিয়মকে কনস্টান্টিনোপলে নিয়ে যাওয়া সম্ভব হলে সে পথে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। এর মাধ্যমে সে মূলত হ্যারল্ডের সাথে যাওয়ার সিদ্ধান্তটা চূড়ান্তভাবেই নিয়ে নিয়েছিল।
যেদিন তারা যাত্রা শুরু করবে সেদিন লেইব হ্যারল্ডের জাহাজের নাম দিয়েছিল বিগ ক্ল্যাম্সি হোয়েল, মানে বুড়ো বিশ্রী তিমি। কিন্তু হ্যারল্ডের এই নামটা মোটেও পছন্দ হয় না। যদিও সে জাহাজটি সত্য পেয়েছিল, তবুও হ্যারল্ড ইতিমধ্যে এটাকে একটা সঙ্গী হিসেবেই দেখতে শুরু করেছিল। কিন্তু তাদের যাত্রার প্রধান প্রতিবন্ধকতা ছিল সেই পেচেনকরা। কিন্তু হ্যারল্ড একটা বুদ্ধি বের করেছিল পেচেনকদের এড়িয়ে যাওয়ার। সে তার পরিকল্পনার কথা সকলকে জানিয়ে বলেছিল, যখন নদী বরফে ঢেকে যাবে তখন তারা যাত্রা শুরু করবে। এখনই তারা যাত্রা করার চিন্তা করছে না। জাহাজে স্লেজ লাগানো হবে। যদি দিনিপার নদী গলে যাওয়ার আগেই রুশ অঞ্চলে পৌঁছানো যায়, তবে বরফ গলার স্রোত ব্যবহার করে নদী দিয়ে নেমে যাওয়া সম্ভব হবে, আর দুই কূলে থাকা পেচেনকদের এড়ানো সম্ভব হবে তাদের। সত্যিই হ্যারল্ডের এই পরিকল্পনাটা ছিল অসাধারণ, কিন্তু তাদের যথেষ্ট নাবিকের অভাব ছিল। এটা যখন লেইব হ্যারল্ডকে বলে, তখন হ্যারল্ড একটু হেসে জানায় তার কাছে লোকজন আছে। এরপর তারা সেই দুজন ব্যক্তির সাথে দেখা করে যাদের সাথে ফাইটের সময় হ্যারল্ড প্রতারিত হয়েছিল। এই লোক দুজনের অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাদের এক সঙ্গীকে লেইব মেরে ফেলেছিল, তাই তারা আর লড়াইও নামতে পারছিল না এবং প্রতারণাও করতে পারছিল না। তো তাদেরকে দেখে হ্যারল্ড এবার তাদের প্রস্তাব দেয়, তার সাথে যাত্রায় ক্রু হিসেবে তারা যদি যায় তবে মোটা অঙ্কের পুরস্কার তাদের দেয়া হবে। কিন্তু এরা ছিল পেচেনকদের ভয়ে আতঙ্কিত, কিন্তু তা সত্ত্বেও তারা শেষমেশ হ্যারল্ডের দলে যোগ দিতে সম্মত হয় এবং এমনকি এক গাইডের কথাও হ্যারল্ডকে জানায় তারা। কিন্তু সেই গাইড লোকটা ছিল তখন বন্দী। তবে একসময় হ্যারল্ড তাকে খুঁজে বের করতে পারে এবং পেচেনকদের এড়ানোর কৌশল জানতে চায় তার কাছে। এই দিক নির্দেশক ছিলেন একজন পেচেনক, কিন্তু লোকটা ছিল অন্ধ। যদিও সে দেখতে পেত না, কিন্তু দিনিপার নদী সম্পর্কে সব কিছু জানত সে। অন্যদিকে জমসবার্গে ফ্রেডিস তরুণ যোদ্ধাদের যুদ্ধ কৌশল শেখাতো নিয়মিত। তার যুদ্ধ কৌশলই ছিল অন্যদের চেয়ে আলাদা। এর মধ্যে ফ্রেডিস একদিন লক্ষ্য করে একটা ছোট্ট মেয়ে পাশে দাঁড়িয়ে অনেক আগ্রহ নিয়ে তার কৌশল শেখার চেষ্টা করছে। মেয়েটাকে দেখে ফ্রেডিস তাকে সামনে আসতে বলে, কিন্তু জোরুন্দর তাকে বাধা দেয়। তারপর সে নিজের গলা থেকে একটা মালা বের করে ফ্রেডিসকে বলে, এটা স্কুলের পবিত্র হার। শুধুমাত্র কবরস্থানে গিয়ে এই হার সংগ্রহ করলেই এখানে কেউ অস্ত্র ধরার যোগ্যতা রাখে। গুদ্রিদ এ সময় তার সাথে একমত হয়ে বলে, শুধু স্কুলের বংশধররাই এই পরীক্ষার জন্য উপযুক্ত। তাদের এই কথায় অবাক হয়ে যায় ফ্রেডিস। তারপর সে জোর দিয়ে বলে তারা সবাই ভাইকিংস, সবারই পরীক্ষায় অংশগ্রহণের অধিকার আছে। তবে গুদ্রিদ আবারও বলে এখানে রেপনারের কোনো বংশধর নেই। কিন্তু উচ্চ পুরোহিতটি হিসেবে ফ্রেডিস তাদের কোনো কথার সাথে সম্মত হয় না। সে শুধু ছোট্ট রেপনারকে অস্ত্র বহনের অনুমতি দেয় এবং ঘোষণা করে জমসবার্গে আগত প্রত্যেক ভাইকিংসই স্কুলের বংশধর। এরপর তিনি রেপনারের সঙ্গে অনুশীলন করেন এবং তার সাহস ও দক্ষতার প্রশংসা করেন। সেদিন তার কিছুক্ষণ পর রেপনার মা হঠাৎ ফ্রেডিসের কাছে এসে জানায় রেপনা পালিয়ে গিয়ে কবরস্থানে চলে গেছে। তার কথা শুনে ফ্রেডিসও এবার রওনা হয় মেয়েটাকে আনতে। গেটের কাছে গিয়ে সে জানতে পারে জোরুন্দর মেয়েটিকে থামানোর কোনো চেষ্টাই করেনি। এই বিষয়টাতে ফ্রেডিস কিছুটা রাগ করলেও তারপর কবরস্থানে গিয়ে সে একটা পাথরের গুহায় আহত অবস্থায় রেপনাকে খুঁজে পায়। রেপনা তাকে দেখে জানায় সে স্কুলের পবিত্র হার সংগ্রহ করতে এখানে এসেছিল। এরপর ফ্রেডিস রেপনাকে সাথে নিয়ে জঙ্গলের শ্রমিকদের সেই ক্যাম্পে ফিরে যায়। সেখানে সে দেখতে পায় এখানকার মানুষের জীবনযাপনের ধরন অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর। সেখান থেকে ফেরার পথে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ওডিনের মূর্তির সামনে। ফ্রেডিসের এই মানসিকতা সবার মধ্যে তার প্রতি সম্মানকে আরও বাড়িয়ে তুলেছিল এবং এসব কারণে ফ্রেডিসের জনপ্রিয়তাও দিন দিন বাড়তে শুরু করেছিল। তবে এটা শুধু জমসবার্গে নয়, পলাতক ভাইকিংসদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছিলেন ফ্রেডিস। অন্যদিকে কাট্টেঘাটের গল্প কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। নরওয়ের নতুন রাজা হিসেবে সভেইন সিংহাসনে বসেছিলেন। তিনি প্রায়ই অনুশীলনে ব্যস্ত থাকতেন। এই সভেইন ছিল খুবই দুর্বল এবং ছোটোখাটো গড়নের, তাই ভাইকিং যোদ্ধাদের সাথে তাল মিলিয়ে উঠতে পারত না সে। একদিন তো দুজন যোদ্ধা তাকে মাটিতে ফেলেই দেয়। আর এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করত ওলাফ। সেদিন ওলাফ অসহায়ভাবে দৃশ্যটি দেখে একটা কোরাল তার হাতে তুলে দেয়। তারপর তিনি সভেইনকে বলেন, এটাই ভাইকিংসদের প্রকৃত অস্ত্র। এটা দিয়েই সভেইনকে এবার প্রশিক্ষণ নিতে হবে এবং তাকে শক্তিশালী হতে হবে। সেদিনই ওলাফ জানতে পারেন হ্যারল্ড এবং লেইব একসাথে কিয়েভের দিকে রওনা হয়েছে, তবে তাদের সাথে ফ্রেডিস যায়নি। খবরটা শোনার পর ওলাফ সাথে সাথে এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি হ্যারল্ডকে কখনোই কাট্টেঘাটের জন্য হুমকি হতে দিতে চাইছিলেন না। ওলাফ বুঝতে পারছিল কাট্টেঘাটের জন্যই হ্যারল্ড তার এই তৎপরতা দেখাচ্ছে। এরপর দিন তিনি আল্পকিপুকে কাট্টেঘাটের দায়িত্বে রেখে
সভিনকে সঙ্গে নিয়ে রুশ ভূমির উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে হ্যারল্ডের যাত্রাপথে একটা ঘটনা একদিন ঘটে যায়। এক দাস ব্যবসায়ী তার দাসদের আবেদনে কান না দেওয়ার কারণে একজনকে ঠান্ডায় জমে মরতে হয়। যদি সে আগে একটা কোট তাকে অন্তত দিত, তবে সেই কিশোরী মেয়েটা হয়তো বেঁচে থাকতে পারত। সেই মেয়েটার বোন তার বোনের মৃত্যু দেখে প্রচণ্ড দুঃখ পায় এবং একেবারে পাগল হয়ে যায়। ছোট্ট বোনের বরফে জমে যাওয়া মরদেহ দেখে অসহায়ভাবে কাঁদতে থাকে সে। হ্যারল্ডের এই যাত্রাটা ছিল একটা কম্বাইন্ড যাত্রা। ভিটোমির তো প্রথম থেকেই ছিল, তার উপরে সেই জাহাজে ক্যাপ্টেন এবং পরবর্তীতে আরও কয়েকজন যোগ দিয়েছিল তার সাথে। সেদিন শোক পালন শেষ হলেও এই দাস ব্যবসায়ী পাশেই নির্বিকারভাবে বসে খেতে শুরু করেছিলেন। এরপর লেইব তার অ্যাস্ট্রোল্যাব ব্যবহার করে তাদের অবস্থান নির্ধারণ করতেও একসময় সক্ষম হন। আর এটা দেখে হ্যারল্ড ভীষণ বিস্মিত হয়ে যায়। সে আসলে ভাবতেই পারেনি লেইব এমন একটা জ্ঞান অর্জন করেছে। তখন একটা বিপদ তাদের সামনে এসে উপস্থিত হয়। হঠাৎ নদী থেকে অদ্ভুত শব্দ শোনা যায় এবং ঘোড়াগুলো আতঙ্কে ছুটে যেতে চাইছিল। আমরা জানি লেইবরা বরফে জমে যাওয়া নদীর উপর দিয়ে জাহাজকে স্লেজের মাধ্যমে টেনে নিয়ে যাত্রা শুরু করেছিল। এ সময় লেইব বরফে হাত দিয়ে অনুভব করে পুরো বরফ স্তর কাঁপছে। তার দেখা দেখি সেই অন্ধ বেচেনা কুরিয়া সবাইকে সতর্ক করে বলেন, এটা নরওয়ে নয়, এটা ধিনিবার নদী, বরফ বাঁধ ফেটে যাচ্ছে। কুরিয়া যাকে বরফের বাঁধ বোঝাতে চাইছিল সেটা হলো বরফের এমন একটা স্তূপ যা উজানে জমে থাকা বরফের কারণে গঠিত হয়েছিল। যখন এই বাঁধ আর চাপ সহ্য করতে না পারে তখন সেটি ফেটে ভয়াবহ গতিতে বরফ এবং পানি ছুটে আসে এবং সব কিছুকে ধ্বংস করে দেয়। তাই কুরিয়া পরামর্শ দেয় জাহাজ ডাঙ্গায় তুলে বরফ বাঁধ ভেঙে যাওয়ার পর ফের নদীতে তাদের নামা উচিত। কিন্তু তার কথায় হ্যারল্ড রাজি হয় না। তিনি বলেন মাত্র একদিনের দূরত্বে রয়েছে তারা এবং এটা একটা অজমা হ্রদ এবং নদীর দুই পারে রয়েছে ভয়ঙ্কর পেচেনক যোদ্ধারা। তাই এখানে থামা কোনোভাবেই নিরাপদ নয় তাদের জন্য। নিচে এসব চললেও লেইব কিন্তু জাহাজে বসিয়ে তার জ্ঞান চর্চা চালিয়েই যাচ্ছিল। এমন সময় হঠাৎ বরফে একটা বড় গর্ত তৈরি হয়, ফলে জাহাজের নিচে বরফ ভেঙে পড়ে। বিপদে পড়েছি বুঝতে পেরে হ্যারল্ড একটা গাছ কেটে কাঠের খুঁটি বসাতে বলেন জাহাজের নিচে, কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। ফলে সে এবার আফসোস করতে শুরু করে। হ্যারল্ড এটাই ভাবে তার কুরিয়ার কথা শোনা উচিত ছিল। তবে এ সময় লেইব সত্য শেখা ল্যাটিন ভাষায় হ্যারল্ডকে সাহস দেন। এর কিছুক্ষণ পর হ্যারল্ডের মাথায় একটা বুদ্ধি আসে। সে আরও কিছু কাঠের খণ্ড বসিয়ে সামনে ট্র্যাক বানানোর পরিকল্পনা করেন। ভিটোমিরও এবার তার সঙ্গে যোগ দেন। তারপর সবাই একসঙ্গে চেষ্টা করে অবশেষে জাহাজটিকে মুক্ত করতে সক্ষম হয় এবং অনেকটা আনন্দের সঙ্গে তাদের জিনিসপত্র পুনরায় জাহাজে লোড করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আর একটা বিপদ এসে হাজির হয়। কাইসার নামে একজন লোক বরফের উপর পানির প্রবাহ দেখতে পান, আর এটা হলো বড় বিপদের পূর্বাভাস। ঠিক সেই সময়ই বড় বাঁধ ভেঙে যায় এবং সবাই দ্রুত খুঁটিগুলোকে সরিয়ে জাহাজে উঠতে প্রস্তুত হয়। সেই সময় ভিটোমিরের মনে পড়ে তার কোটটা আনা হয়নি, যেটা বরফের উপরে পড়ে রয়েছে। তাই সে তার তরুণ ভৃত্যকে সেটা আনতে বলে। কিন্তু সেই ভৃত্য কোটটা আনার সময় বরফ ভেঙে পড়ে যায় পানিতে। ভিটোমির যখন বিষয়টা খেয়াল করেন তখন তিনি এগিয়ে যান তার দিকে। এ সময় হ্যারল্ডও এটা খেয়াল করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ভৃত্যকে রক্ষা করা সম্ভব হলেও এগিয়ে আসা ভাঙা বাঁধের তোড়ে তলিয়ে যান ভিটোমির। হ্যারল্ড ভিটোমিরকে বাঁচাতে পারেন না। ওদিকে ডুবে যাওয়ার সময় ভিটোমির তাকিয়ে দেখেন তার মেয়ে জাহাজে উঠেছে আর তিনি নিজেই বরফ জলে তলিয়ে যাচ্ছেন। অন্যদিকে জমসবার্গে কদিন আগে সমুদ্রে যেসব জাহাজ গিয়েছিল সেগুলো একদিন ফিরে আসে, কিন্তু সেদিন পুরো জাহাজবহর ফিরেছিল না। আর তাই গদ্রিদ আগ্রহ নিয়ে দলটার কাছে জানতে চায় বাকি জাহাজগুলোর খবর কি, কিন্তু কোনো ভালো খবর দিতে পারেন না ক্যাপ্টেন। সব কথা শোনার পর ফ্রেডিস প্রস্তাব দেয় হারিয়ে যাওয়া জাহাজগুলো যাতে নিরাপদে প্রত্যাবর্তন করে সেজন্য তাদের একটা বলি অনুষ্ঠান এবং প্রার্থনার আয়োজন করা উচিত। কিন্তু ফ্রেডিস জানতেন না এই প্রার্থনার অনুষ্ঠানই এক ভয়াবহ হত্যাযজ্ঞের রূপ নেবে। হারেকার আসলে কখনোই শরণার্থীদের নিজের লোক বলে ভাবেননি। তার চোখে এরা ছিল শুধুই শ্রমিক যারা তার জন্য কাজ করতে এই জমস ভাইকিংস ল্যান্ডে এসেছিল। তার বিশ্বাস ছিল জমস ভাইকিংসরা অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ, তারা অন্য ভাইকিংসদের থেকে অনেকটাই আলাদা। ফ্রেডিসের কথা শুনে হারেকার এবার তার পেটের দিকে তরবারি তাক করেন। এটা দেখে ফ্রেডিস যখন তাকে প্রশ্ন করেন এবং দোষারোপ করেন তখন হারেকারকে একটু অনুতপ্ত হতে দেখা যায় না। তার চোখে সেই জমসবার্গের শাসক আর ফ্রেডিস শুধুমাত্র একজন পৌরোহিত্রী যাকে সে নিজেই এখানে নিযুক্ত করেছে। অদ্ভুত বিষয় হলো এই জমসল্যান্ডে যেসব শরণার্থী খ্রিস্টানদের হাতে গণহত্যা থেকে পালিয়ে এসেছিল তারা এখন প্রাণ হারাচ্ছিল তাদেরই মতো ভাইকিংসদের হাতে।
সেই বলি অনুষ্ঠানের ম্যাসাকারের পর ফ্রেডিসকে মন্দিরে বন্দী করা হয়। এটা ছিল সেই সময় যখন সে তার জন্ম দিতে চলেছিল। কিন্তু সন্তান প্রসবের সময় ফ্রেডিস জমস ভাইকিংসদের সাহায্য নিতে অস্বীকৃতি জানান, কারণ তাদের হাতেই ভাইকিংসদের রক্ত লেগেছিল। তাই ফ্রেডিস সিদ্ধান্ত নেন তিনি একাই তার সন্তান জন্ম দেবেন, এবং সেটা মন্দিরের ভেতরেই। যেদিন ফ্রেডিসের সন্তানটা জন্ম দিতে যাবে সেদিন ফ্রেডিস তার পেটে হাত বুলিয়ে ওডিনের সঙ্গে কথা বলেন। তিনি জানতেন এই স্থানে তাকে আনা হয়েছিল কোনো একটা উদ্দেশ্যে, যদিও তখন তিনি সেটা বুঝতে পারেননি। মর্মান্তিক যন্ত্রণার মধ্য দিয়ে সেই দিন ফ্রেডিস একটা পুত্র সন্তানের জন্ম দেন এবং তার নাম রাখেন হ্যারল্ড। কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবে জন্মের পরপরই হারিকার শিশুটিকে কেড়ে নেয় তার থেকে। সে জমসবার্গের ভাইকিংসদের সামনে ঘোষণা করেন এই শিশু হলো নির্বাচিত জমসবার্গের উত্তরাধিকারী। একই সঙ্গে হারিকার সকলকে জানায় ফ্রেডিস প্রসবের পর ভীষণ দুর্বল হয়ে পড়েছে এবং সবাই যেন তার জন্য প্রার্থনা করে। আসলে হারিকারের ইচ্ছা ছিল ফ্রেডিসকে সরিয়ে দেওয়ার, কারণ শিশু থাকলে তাকে সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু ফ্রেডিস কখনোই তার অধীনে থাকার মতো মানুষ ছিলেন না। তবে সেদিন জোরুন্দর হারিকারের এই ঘোষণা শুনে হতাশ হয়ে পড়েন, কারণ তিনি সবসময় নিজেকে উত্তরাধিকারী ভেবেছিলেন এই জুবস ভাইকিংস ল্যান্ডের। এ সময় তার মা গুদ্রিদ তাকে বলে যদি সে হারিকারের কাছে ক্ষমা চায় তবে তাকে নিশ্চয়ই ক্ষমা করে দেওয়া হবে। আসলে এই ক্ষমার প্রসঙ্গের একটা বিশেষ কারণ ছিল। কারণটা হলো জোরুন্দর অনিচ্ছা সত্ত্বেও এক শরণার্থী মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল, আর এই বিষয়টা জেনে গিয়েছিল হারিকার। ফলে হারিকার সেই মেয়েটিকে হত্যা করেছিল। এই পুরো বিষয়টা হারিকার এবং গুদ্রিদের কাছে এক ধরনের অন্যায় এবং অপরাধ ছিল। তাই তিনি তার সন্তানকে হারিকারের কাছে ক্ষমা চাইতে বলেছিলেন। দেখা যায় তার মায়ের নির্দেশ মতোই হারিকারের কাছে গিয়ে ক্ষমা চায় জোরুন্দর। হারিকারও তাকে ক্ষমা করে দেয়, কিন্তু শর্ত দেয় একটা, তাকে ফ্রেডিসকে হত্যা করতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে। হারিকারের যুক্তি ছিল যেহেতু শিশুটা তার কাছে রয়েছে তাই ফ্রেডিসকে আর তার প্রয়োজন নেই। হারিকারের কথা শুনে একটু ভাবার পর জোরুন্দর রাজি হন এবং বিষ মেশানো খাবার নিয়ে একসময় মন্দিরের পথে রওনা দেয় সে। পথে লোকজন ফ্রেডিসের দ্রুত সুস্থতা কামনা করে নানা উপহার দিচ্ছিল। এর কিছুক্ষণ পর জোরুন্দর যখন মন্দিরে প্রবেশ করে তখন ফ্রেডিস তার উপরে আক্রমণ করে বসে, কিন্তু জোরুন্দর তাকে পাল্টা আঘাত করে না। সে ভুলে যায়নি হারিকারই তার ভালোবাসার মানুষটিকে হত্যা করতে বাধ্য করেছিল এবং সে হারিকারকে মন থেকে ঘৃণা করে। জোরুন্দরের ফ্রেডিসের এই মেরে ফেলার বিষয়টা ছিল একটা নাটক। আসলে সে ফ্রেডিসকে মুক্ত করে দেওয়ার মাধ্যমে হারিকারের উপরে একটা প্রতিশোধ নিতে চাইছিল। কিন্তু প্রতিশোধ নেওয়ার আগে তার কাছে আরও গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল। কাজটা হলো ফ্রেডিসকে উদ্ধার করা। সে মূলত এজন্য আগেই একটা নৌকা প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তার প্রস্তাব শুনে ফ্রেডিস তাকে স্পষ্ট জানিয়ে দেন তিনি তার সন্তান ছাড়া এখান থেকে এক পাও নড়বেন না। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও জোরুন্দর শিশুটিকে আনতে রাজি হন। সঠিক সময় বুঝে জোরুন্দর এরপর শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। সে মা এবং শিশুটিকে একটা কম্বলের মধ্যে মুড়ে একটা গাড়িতে তুলে দেয় এবং তারপর তারা জমসবার্গ থেকে বেরিয়ে যায়। সবকিছু যেন খুব সহজেই হয়ে যাচ্ছিল, একটু যেন বেশি সহজ। তারপর গাড়িটি যখন একসময় জঙ্গলে প্রবেশ করে জোরুন্দর অনুভব করতে থাকে কিছু একটা ঠিক নেই, আর ঠিক তখনই হারিকার পেছন থেকে এসে হাজির হয়। আসলে এই সব কিছু ছিল হারিকারের সাজানো একটা পরিকল্পনা। জোরুন্দর একবার তার বিশ্বাস ভেঙেছিল, তাই হারিকার আর তাকে বিশ্বাস করেনি। সে জানত জোরুন্দর ফ্রেডিসকে হত্যা করতে পারবে না, তাই সে চেয়েছিল দুজনকেই একসঙ্গে সরিয়ে দিতে। হারিকার খুব দ্রুত জোরুন্দরকে সেদিন নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর গাড়ির ঢাকনা খুলে সে দেখতে পায় শুধুমাত্র শিশুটা সেখানে শুয়ে রয়েছে। আসলে ফ্রেডিস আগেই জানতেন জমসবার্গের শিশুটি নিরাপদ থাকবে, তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি একাই পালিয়ে যাবেন। ফ্রেডিস ঠিকই সেদিন পালিয়ে যেতে পেরেছিল কিনা সেটা আমরা পরের পর্বে দেখব। এছাড়া সামনের পর্বেই ইতি টানব ভাইকিংস ভালহাল্লার দ্বিতীয় সিজনের গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিরিজ স্টোরিজের সাথেই থাকুন।